ভারতে বসেই দলের ব্যর্থতা দেখলেন শেখ হাসিনা, আবারও ডাহা ফেল শেখ হাসিনার আওয়ামী লীগের। তাহলে কি সত্যি একেবারে বাংলাদেশের মানুষের মন থেকে উঠে যাচ্ছে আওয়ামী লীগ? বাংলাদেশে আওয়ামী লীগের ডাকা লকডাউন ব্যর্থ বললেই চলে। জানিয়ে দিব, শেখ হাসিনা দেশে ঢুকলে সেনাবাহিনীর হাতে গ্রেফতার হবে ঘোষণা দিয়ে যা বললেন সেনাপ্রধান ওয়াকারুজ্জামান। জুলাই আগস্টের মানবতা বিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা গ্রেফতার করেছে। দেখে রাখবেন আপনারা কলকাতায় যারা আছেন, কারণ ওনাকে বাংলাদেশের দরকার। উনি বাংলাদেশে একবার না, ওনার ক্ষমতাকালীন সময়ে উনি আমাদের শাপলা চত্বরে উনি গণহত্যা চালিয়েছেন। আমরা বিশ্বাস করি ওনার শাসনের দুর্বলতার কারণে আমরা আমাদের 57 জন সিনিয়র সেনা অফিসারকে আমরা হারিয়েছি। দর্শক, আওয়ামী লীগ লকডাউন ডেকে এখন নিজেরাই বিপদের মুখে পড়েছে। তাদের যে জনসমর্থন নেই তা আবারও প্রমাণ হয়ে গিয়েছে। লকডাউন ডেকে মাঠে নামতে পারেনি আওয়ামী লীগ। অন্যদিকে এবার ঘোষণা দিয়েছেন সেনাপ্রধান ওয়াকারুজ্জামান, শেখ হাসিনাকে বাংলাদেশে এনে ফাঁসিতে ঝুলাবে। দর্শক, এই ভিডিওতে আপনাদেরকে কয়েকটি গুরুত্বপূর্ণ ভিডিও দেখাবো কিভাবে শেখ হাসিনাকে বাংলাদেশে আনা হচ্ছে। মাঠে দেখবেন, ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন। ভারতে বসেই দলের ব্যর্থতা দেখলেন শেখ হাসিনা, আবারও ডাহা ফেল শেখ হাসিনার আওয়ামী লীগের। তাহলে কি সত্যি একেবারে বাংলাদেশের মানুষের মন থেকে উঠে যাচ্ছে আওয়ামী লীগ? বাংলাদেশে আওয়ামী লীগের ডাকা লকডাউন ব্যর্থ বললেই চলে। ভোটের আগে অন্তর্বর্তী সরকার যেন কিছুটা হলেও মন জয় করে নিলেন। 71-এর স্বাধীনতা অর্জনকারী দল দিনে দিনে বাংলাদেশ থেকে নিশ্চিহ্ন হতে বসেছে। বাংলাদেশের নির্বাচনে আওয়ামী লীগ নিষিদ্ধ, দেশে নেই দলের নেত্রী, তবুও কর্মী সমর্থকরা নিজেদের দলকে জাগিয়ে তুলতে চেয়েছিলেন। বলা যেতে পারে ইউনূস যেন তা পুরোপুরি রুখে দিলেন। বাংলাদেশের রাজধানী ঢাকায় আওয়ামী লীগের লকডাউন কর্মসূচি ঠেকাতে কোমর বেঁধে নেমেছিলেন মোহাম্মদ ইউনূসের প্রশাসন। বলা যেতে পারে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার কিছুটা হলেও সফল হয়েছেন। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 3 জনের বিরুদ্ধে জুলাই আন্দোলনের সময় সংগঠিত মানবতা বিরোধী অপরাধ দায়ের করা মামলার রায়ের তারিখ ঘোষণা করার দিন ধার্য হলে আওয়ামী লীগ ঢাকা লকডাউনের ডাক দেয়। ওই কর্মসূচিকে কেন্দ্র করে গত কয়েকদিন যাবৎ ঢাকা ও আশেপাশের এলাকায় যানবাহন, অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণের ঘটনায় সতর্ক ছিলেন আইন শৃঙ্খলা বাহিনী। বৃহস্পতিবার সকাল থেকে ঢাকা শহরে ব্যাপক সংখ্যক আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের উপস্থিতি ছিল এবং বিভিন্ন স্থানে সাধারণ মানুষকে তল্লাশি চালানো হয়েছে। জোর কদমে কাজ করেছেন প্রশাসন। দিন শেষে দেখা যাচ্ছে মোহাম্মদ ইউনূস যেন বাংলাদেশের আওয়ামী লীগের লকডাউন ঠেকাতে সফল হলেন। গত 3 দিন ঢাকা সহ বিভিন্ন জেলায় বাসে অগ্নিসংযোগ, ককটেল বিস্ফোরণের ঘটনার পর বুধবার থেকেই ঢাকা, নারায়ণগঞ্জ এবং গাজীপুরে বিজিবি মোতায়েন করা হয়। র্যাব, পুলিশ, বিজিবি, এপিবিএন এবং সেনা সদস্যদের সতর্ক পাহারা ছিল ঢাকার প্রতিটি গুরুত্বপূর্ণ সড়কে। কোন জায়গায় দেখা গেছে আওয়ামী লীগের লকডাউন কর্মসূচিকে রুখে দিয়েছেন বিরোধীরাও। আওয়ামী লীগের ঘোষিত লকডাউন কর্মসূচির বিরুদ্ধে রংপুরে বিক্ষোভ মিছিল করেছেন ইসলামী ছাত্র শিবির, কারমাইকেল কলেজ শাখার নেতা কর্মীরা। এতদিন ধরে আওয়ামী লীগ দাবি করে এসেছে বাংলাদেশে এখনো শেখ হাসিনার প্রয়োজনীয়তা নাকি রয়েছে। সাধারণ মানুষ শেখ হাসিনাকে চায়, কিন্তু আজকের ঘটনার পর আওয়ামী লীগের করা দাবিগুলো নিয়ে প্রশ্ন উঠছে। তাহলে কি সত্যি 71-এর স্বাধীনতা অর্জনকারী দল দিনে দিনে বাংলাদেশ থেকে নিশ্চিহ্ন হয়ে যেতে বসেছে? এক প্রকার কি বলাই যায় আওয়ামী লীগের এই কর্মসূচির ফলে আখেরে লাভ হলো অন্তর্বর্তী সরকারেরই? কারণ তিনি দেখিয়ে দিলেন এবং বুঝিয়ে দিলেন প্রশাসন সচল। আবার এটাও প্রমাণ হলো শেখ হাসিনার দলের জনপ্রিয়তা অনেকাংশেই কমেছে। আওয়ামী লীগের কর্মসূচিকে চোরাগোপ্তা বলেও আখ্যা দিয়েছেন বিরোধীরা। অন্যদিকে গত বছরের জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের সময় সংগঠিত মানবতা বিরোধী অপরাধের অভিযোগে বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 3 জনের বিরুদ্ধে করা মামলার রায়ের তারিখ ঘোষণা করা হয়েছে। বিচারপতি মোহাম্মদ গোলাম মুর্তাজা মজুমদারের নেতৃত্বাধীন 3 সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1 এই তারিখ ঘোষণা করেছেন। আগামী 17 নভেম্বর রায় ঘোষণা করা হবে বলে জানিয়েছে আদালত। এই মামলায় শেখ হাসিনা ছাড়া বাকি 2 আসামি হলেন প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান এবং পুলিশের সাবেক মহাপরিদর্শক চৌধুরী আব্দুল্লাহ আল মামুন। আজকের ঘটনার পর শেখ হাসিনার জনপ্রিয়তা এবং অস্তিত্ব বাংলাদেশে আদৌ কতটা টিকে থাকবে তা নিয়ে প্রশ্ন উঠেই গেল। আমাকে দেখে রাখবেন আপনারা কলকাতায় যারা আছেন, কারণ ওনাকে বাংলাদেশের দরকার। উনি বাংলাদেশে একবার না, ওনার ক্ষমতাকালীন সময়ে উনি আমাদের শাপলা চত্বরে উনি গণহত্যা চালিয়েছেন। আমরা বিশ্বাস করি ওনার শাসনের দুর্বলতার কারণে আমরা আমাদের 57 জন সিনিয়র সেনা অফিসারকে আমরা হারিয়েছি এবং ওনার একঘুমির কারণে আমরা 24 জুলাইতে আমরা এতগুলো সন্তান হারিয়েছি। আপনি খুঁজে পাবেন না পৃথিবীর কোনো দেশে 63 জন শিশু হারিয়েছে বাংলাদেশ। এটা আমাদের বাংলাদেশের প্রতিটি মানুষের অন্তরকে আহত করেছে। আমি কথা বলছি, আমার ভিতরে আত্মা কাঁদছে। আর ভারত এই মহিলাকে জায়গা দিয়ে আমি বলবো বাংলাদেশের সাথে সম্পর্ক নষ্ট করছে। ভারত বাংলাদেশ একটা ঐতিহ্যবাহী আত্মার সম্পর্ক, যেটা এই মহিলার কারণে নষ্ট হচ্ছে। আমরা বিশ্বাস করব ভবিষ্যতে ভারত এই
হাসিনাকে বাংলাদেশের হাতে তুলে দিবেন, তার বিচার হবে। এটাই বাংলাদেশের মানুষের কাছে চাওয়া। ভারতের সাথে আমাদের কোনো দুশ্মনী নাই, আমাদের ঐতিহ্যবাহী সম্পর্ক, আমরা সেটা ধরে রাখতে চাই এবং ভারত সুবুদ্ধির পরিচয় দিবে, প্রতিবেশীর পরিচয় দিবে, এই খুনি মহিলাকে বাংলাদেশে ফেরত দিবে। সম্প্রতি পাকিস্তানের লস্করি তৈয়বার নেতা হাফিজ সাইদ বাংলাদেশকে পূর্ব পাকিস্তান উল্লেখ করে বলেছেন, ভারতের মাটিতে হামলা চালানোর জন্য বাংলাদেশে তারা প্রস্তুত আছেন। অর্থাৎ বাংলাদেশের মাটিকে ব্যবহার করে তারা ভারতে হামলার প্রস্তুতি নিচ্ছেন। এই ঘটনা রাষ্ট্র হয়ে যাওয়ায় যার পর নাই নিরাপত্তাহীনতায় ভুগছে ভারত। তো এরপর কি হবে? জঙ্গি নির্মূলের অজুহাতে বাংলাদেশে সার্জিক্যাল স্ট্রাইক বা আচমকা হামলার অজুহাত কি পেয়ে গেল ভারত? উপমহাদেশের ভূরাজনৈতিক প্রেক্ষাপটে এখন চরম অস্থিরতা বিরাজ করছে, যেখানে রাষ্ট্রগুলো জাতীয় নিরাপত্তার অজুহাতে প্রতিবেশী দেশের সার্বভৌমত্বকে উপেক্ষা করে সামরিক পদক্ষেপ নিতে বিন্দুমাত্র দ্বিধা করছে না। থমথমে ভাব যেন কাটছেই না। সশস্ত্র গোষ্ঠী লস্করি তৈয়বা অর্থাৎ LET এর প্রতিষ্ঠাতা হাফিজ সাইদের পক্ষ থেকে যখন বাংলাদেশের মাটিকে ব্যবহার করে ভারতে হামলার পরিকল্পনার কথা প্রকাশ্যে আসে, তখন ভারতের নিরাপত্তা উদ্বেগ চূড়ান্ত পর্যায়ে পৌঁছানো স্বাভাবিক। গোয়েন্দাদের উদ্বেগের কথাও চলে আসে প্রকাশ্যে। এই পরিস্থিতিতে আঞ্চলিক স্থিতিশীলতা এবং বাংলাদেশের সার্বভৌমত্বের জন্য এক কঠিন পরীক্ষার ক্ষেত্র তৈরি করেছে বলে মনে করছেন বিশ্লেষকরা। জঙ্গি নির্মূলের অজুহাতে ভারত কি তাহলে বাংলাদেশে সার্জিক্যাল স্ট্রাইক বা আচমকা সামরিক হামলা চালানোর এক নিখুঁত অজুহাত পেয়ে গেল? এই প্রশ্নের উত্তর খুঁজতে হলে বর্তমান সামরিক প্রতিশোধের নজির, বাংলাদেশের কৌশলগত অবস্থান এবং ভারত বাংলাদেশ সম্পর্কের জটিল সমীকরণ বিশ্লেষণ করা জরুরি। সন্ত্রাসবাদের অজুহাতে সীমান্ত পেরিয়ে সামরিক হামলা চালানোর প্রবণতা এই অঞ্চলে একটি স্বাভাবিক প্রতিক্রিয়া হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। ভারত, পাকিস্তান এবং ইরান এই তিনটি আঞ্চলিক শক্তি দেখিয়েছে যে তাদের নিরাপত্তার প্রশ্নে তারা সামরিক শক্তি ব্যবহারে কোনো আন্তর্জাতিক আইন বা প্রতিবেশী দেশের সার্বভৌমত্বের তোয়াক্কা করবে না। প্রিয় দর্শক, আপনারা জানেন অন্তর্বর্তীকালীন সরকার আসার পর নানান ভাবে এই সরকারকে ব্যর্থ করার জন্য ষড়যন্ত্র করেছে আওয়ামী লীগ। কিছুতেই তারা পেরে উঠতে পারছেন না। দর্শক, তারা 13 নভেম্বর লকডাউন ডেকেছিল, সারা দেশে তারা লকডাউন পালন করবে, কিন্তু তাদের সেই লকডাউনে সাড়া দেয়নি বাংলাদেশের জনগণ। তাদের সেই লকডাউন পুরোপুরি ব্যর্থ। এবার ভালোভাবেই অপমানিত হয়েছে শেখ হাসিনা। তিনি যে জনসমর্থন হারিয়েছেন তার প্রমাণ এটি। কেননা আওয়ামী লীগের মতো এত বড় একটি দল তারা লকডাউন কর্মসূচি দেখেছে, রাস্তায় কিন্তু নামতে পারেনি আওয়ামী লীগ নেতা কর্মীরা। এত পরিমাণে কোনো জনসমর্থন তারা দেখাতে পারেনি। এতে বোঝা যাচ্ছে যে আওয়ামী লীগ চিরতরে জনসমর্থন হারিয়েছে। কেননা তারা যে পরিমাণ গুম, খুন, নির্যাতন, মানবাধিকার লঙ্ঘন করেছে তা কিন্তু অবাক করার মতোই। দর্শক, কিছু জায়গায় যদি আওয়ামী লীগ বিশৃঙ্খলা সৃষ্টি করেছে, তাতে কিন্তু এই সরকারের কোনো ক্ষতি হবে না বলে অনেকে ধারণা করছেন। দর্শক, আপনারা এই ভিডিওতে যে তথ্যগুলো পেয়েছেন এই সকল বিষয় নিয়ে আপনার কি মতামত কমেন্টে জানাবেন। পরবর্তী নিউজ পেতে সাবস্ক্রাইব করে রাখবেন।